হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট 9 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 22শে ফেব্রুয়ারি 2024-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লিখিত নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটির লঙ্ঘন? আর্টিকেল 51A সাবক্লজ এ, আর্টিকেল 51A সাবক্লজ ডি, আর্টিকেল 51A সাবক্লজ বি, আর্টিকেল 51A সাবক্লজ সি। জাতীয় পতাকার লঙ্ঘন এটি মৌলিক কর্তব্যের ধারা 51 এর সাবক্লজ এর লঙ্ঘন। অপশন 1। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি 42তম সংবিধান সংশোধনীতে ঢোকানো হয়েছিল 1976 সালে। তখন মোট 10টি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়। পরবর্তীকালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে আরও একটি যোগ করা হয়। বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। 86তম সংবিধান সংশোধনীতে যোগ হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী সন্তানদের স্কুলে পাঠানো সকল অভিভাবকদের কর্তব্য। বাকি 10টা 1976 সালে যোগ করা হয়েছিল। তার মধ্যে সংবিধান মেনে চলা, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা আছে সাবক্লজ এ তে। 51 এর সাবক্লজ এ হবে সঠিক। পরের প্রশ্ন, 2023 সালের আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রবর্তিত প্রথম উদ্যোগরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সাবিত্রী জিন্দাল, রতন টাটা, আদার পুনাওয়ালা, আনন্দ মহিন্দ্রা। 2023 সালে মহারাষ্ট্র সরকার উদ্যোগরত্ন পুরস্কার দেওয়া শুরু করে এবং প্রথম পুরস্কার প্রাপক হলেন রতন টাটা। অপশন 2। পরের প্রশ্ন, পিএম প্রোগ্রাম ফর রিস্টোরেশন, অ্যাওয়ারনেস, নারিশমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেশন অফ মাদার আর্থ পিএম প্রাণাম স্কিমটি 2023 সালে চালু করা হয়েছে। এর উদ্দেশ্য কী ছিল? অটোমোবাইল সেক্টরে ভারতকে স্বনির্ভর করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ করা, বিকল্প সার ব্যবহার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার প্রচার করা, অল্প বয়সী মেয়েদের শিক্ষা প্রদান করা। পিএম প্রণামের উদ্দেশ্য ছিল বিকল্প সার ব্যবহার, মূলত জৈব সার ব্যবহার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার, অত্যধিক ব্যবহার না করা। এখানে অপশন 3 হবে সঠিক। পরের প্রশ্ন, কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হয়েছিল? গন্ডক, রবি, কোশি না যমুনা? প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হয়েছিল রবি নদীর তীরে। অপশন 2। পরের প্রশ্ন, গ্রুপ কোয়ার্টারে বসবাসকারী সহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশুর জন্য গণনা করা গড় আয় বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়? মাথাপিছু আয়, প্রতি শত আয়, জিডিপি না পিআরসিএস? একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিটি পুরুষ, মহিলা এবং শিশুর জন্য গণনা করা গড় আয় বোঝাতে ব্যবহার করা হয় মাথাপিছু আয়। অপশন 1। পরের প্রশ্ন, কত্থক নৃত্য কার সমন্বয় হিসেবে পরিচিত? শুধুমাত্র সঙ্গীত ও আখ্যান, শুধুমাত্র সঙ্গীত ও নাটক, শুধুমাত্র সঙ্গীত ও নাচ না সঙ্গীত, নৃত্য ও আখ্যান? কত্থক নৃত্য তিনটির সমন্বয়, সঙ্গীত, নৃত্য এবং আখ্যান। অর্থাৎ এর মাধ্যমে একটি পুরো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। এখানে অপশন 4 হবে সঠিক। কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন যন্ত্রটি বাজিয়েছেন? সরোদ, গিটার, সেতার না তবলা? পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। অপশন 3 হলো সঠিক। পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। এছাড়া তিনি প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1967 সালে। তিনি মোট 4 বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি 2012 সালে মারা যান এবং 2013 সালে গ্র্যামির লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা রিট নয়? জুস সলি, প্রহিবিশন, হেভিয়াস কর্পাস, কুও ওয়ারেন্টো। নাগরিকদের মৌলিক অধিকার বজায় রাখতে আর্টিকেল 32-এর মাধ্যমে 5টি রিট জারি করতে পারে। সেগুলি হলো হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সেরশিওরারি ও ওয়ারেন্টো। এর মধ্যে আসে না জুস সলি। এখানে অপশন 1 হবে সঠিক। ভারতের হাইকোর্টও এই রিট জারি করতে পারে, তবে সেটা আর্টিকেল 226-এর মাধ্যমে। হেভিয়াস কর্পাস বেআইনিভাবে কাউকে আটক করলে তাকে মুক্তি দেওয়ার জন্য এই রিট জারি করা হয়। ম্যান্ডামাসের মাধ্যমে কোর্ট একজন সরকারি কর্মকর্তা, সংস্থা বা নিম্ন আদালতকে একটি দায়িত্ব পালনের আদেশ দেয়। প্রহিবিশন
এটি নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তার এখতিয়ার অতিক্রম করতে বাধা দেয়। সেরশিওরারি এর মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের আদেশগুলিকে পর্যালোচনা করে এবং তাতে ত্রুটি থাকলে তা বাতিল করে। কুয়ো ওয়ারেন্টোর মাধ্যমে পাবলিক অফিসে থাকা একজন ব্যক্তির দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। যদি ওই ব্যক্তির পদে থাকার আইনত অধিকার না থাকে, এই রিটের মাধ্যমে তারা অপসারিত হতে পারে। পরের প্রশ্ন, রাধা শ্রীধর নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? সাত্রিয়া, ভারতনাট্যম, কত্থক, মণিপুরী। রাধা শ্রীধর একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। অপশন 2। তিনি 2023 সালে সঙ্গীত নাটক একাডেমিতে ভূষিত হয়েছিলেন 2018 সালের জন্য। পরের প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1931, 1919, 1922 না 1928? সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। অপশন 4। মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয়েছিল 1919 সালে। এই আইনে বলা হয়েছিল ঠিক 10 বছর পর ভারতের সংবিধান গঠনের জন্য পর্যালোচনা করা হবে। সেই মতো সাইমন কমিশনের গঠন হয়েছিল 1927 সালে নভেম্বর মাসে এবং তারা ভারতে এসেছিল 1928 সালের ফেব্রুয়ারিতে এবং এখানে 7 জন সদস্য ছিলেন, যার মধ্যে 7 জনই ছিলেন ব্রিটিশ। এই জন্য ভারতীয়রা তাদেরকে বিরোধিতা করেছিল, কারণ এতে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না। 1928 সালের অক্টোবর মাসে এই কমিশন যখন লাহোরে প্রবেশ করে, তখন লালা লাজপত রায় একটি মিছিল বের করেছিলেন, সাইমন গো ব্যাক। এবং এই মিছিলে লালা লাজপত রায় পুলিশের লাঠিতে আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীকালে তিনি মারা যান। পরের প্রশ্ন, দারিদ্র্য সীমার নিচের জনসংখ্যার অনুপাতকে ড্যাশ অনুপাত বা দারিদ্র্য বলে? ইনকাম ডিসপ্যারিটি ইন্ডেক্স, হেড কাউন্ট রেশিও, সোশিও ইকোনমিক কোশেন্ট, গিনি কোফিশিয়েন্ট। দারিদ্র্য সীমার নিচের জনসংখ্যার অনুপাতকে বলা হয় হেড কাউন্ট রেশিও। অপশন 2। পরের প্রশ্ন, নিচের কোন সম্প্রদায়ের দ্বারা গুরু পরব পালিত হয়? হিন্দু, খ্রিস্টান, শিখ না পার্সি? গুরু পরব পালিত হয় পাঞ্জাবে, এটি মূলত শিখদের উৎসব। অপশন 3। অপশন 3। পরের প্রশ্ন, ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলাটি খেলতেন? লন টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। অঞ্জুম চোপড়া একজন ক্রিকেট খেলোয়াড়। অপশন 2। ভারতের কিছু বিখ্যাত মহিলা ক্রিকেট খেলোয়াড় হলেন স্মৃতি মান্ধানা, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর প্রমুখ। পরের প্রশ্ন, কোন মুখ্যমন্ত্রী 2023 সালে পুরনো মারাঠা কুণবিদের কুণবি শংসাপত্র দেওয়ার বিষয়ে একটি ঘোষণা করেছিলেন? পেমা খান্ডু, জগদীশ মুখী, একনাথ শিন্দে, বিশ্বভূষণ হরিচন্দন। 2023 সালে মারাঠা কুণবিদের কুণবি শংসাপত্র দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অপশন 3। পরের প্রশ্ন, কোন দেশ ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল? স্পেন, পর্তুগাল, জাপান না ইন্দোনেশিয়া? আন্ডার-17 ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 সালে ইন্দোনেশিয়ায় আয়োজিত হয়েছিল। অপশন 4। এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে। এর পরের বিশ্বকাপ হবে 2025 সালে আন্ডার-17 ফিফা ওয়ার্ল্ড কাপ এবং এটি হবে কাতারে। পরের প্রশ্ন, রুক্মিণী দেবীকে সবচেয়ে বিশিষ্ট শিল্পী গণ্য করা হয় কোন নৃত্যের জন্য? ভরতনাট্যম, কথাকলি, মোহিনীঅট্টম না ভরতাল নাচ? রুক্মিণী দেবী ভরতনাট্যমের একজন প্রথিতযশা শিল্পী। অপশন 1। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? সি সুব্রমণিয়াম, মনকুম্বু সাম্বাশিবন স্বামীনাথন, বিক্রম সারাভাই, ভার্গিস কুরিয়েন। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন মনকুম্বু সাম্বাশিবন স্বামীনাথন, অর্থাৎ এস স্বামীনাথন। অপশন 2 হবে এখানে সঠিক। তিনি ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন 1965 সালে। এর মাধ্যমে ভারতবর্ষে কৃষি উৎপাদন অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে ধান এবং গম, এবং ভারত খাদ্যে স্বনির্ভর হয়। তিনি 2023 সালে মারা যান এবং 2024 সালে মৃত্যু পরবর্তী ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন, তরলে পরিবর্তিত না হয়ে গ্যাস থেকে কঠিনে সরাসরি পরিবর্তনকে কি বলে? ভেপারাইজেশন, ডিপোজিশন, এভাপোরেশন না সাবলিমেশন? তরলে পরিণত না হয়ে গ্যাস থেকে কঠিনে সরাসরি পরিবর্তনকে বলা হয় ডিপোজিশন। অপশন 2।
এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে জলীয় বাষ্প থেকে সরাসরি বরফে পরিণত হওয়া যখন শিলাবৃষ্টি হয়। ঠিক এর উল্টোটা যখন তরলে পরিবর্তন না হয়ে কঠিন থেকে গ্যাস হয় তাকে বলা হয় সাবলিমেশন। সেক্ষেত্রে বলা যেতে পারে কর্পূর বা ন্যাপথলিন ইত্যাদি। পরের প্রশ্ন, একটি ফুটবল ম্যাচ দুটি দল দ্বারা খেলা হয়, প্রতিটিতে সর্বোচ্চ ড্যাশ থাকে, 11 জন খেলোয়াড়, 10 জন খেলোয়াড়, 5 জন খেলোয়াড় না 7 জন খেলোয়াড়। প্রতিটি ফুটবল দলে 11 জন করে খেলোয়াড় থাকে। অপশন 1। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না রাজস্থান? লিঙ্গ অনুপাত সবচেয়ে কম হরিয়ানাতে এবং হরিয়ানার পরে আসে রাজস্থান। এখানে অপশনগুলোর মধ্যে অপশন 4 রাজস্থান হবে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।